কিছু 9 জুলাইতে প্রপোজ হয়ে 3 অগাস্টে কিছু পরিবর্তন কার্যকর হয়েছে। ভিজিট ভিসায় কিভাবে ফ্রডের এলিগেশন হলে ট্যাকল করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইউকে বাংলা লাইভ এবং ইউবিএল টিভির যৌথ উদ্যোগে আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল ম্যাটার্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আকরামুল হোসেন। আজকেও আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই দেশে বিশেষ করে বিভিন্ন সময় আইনের অনেক পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইমিগ্রেন্ট কমিউনিটিকে টার্গেট করে করা হয়। আর তাই ইমিগ্রেশন লয়ার যারা আছেন বা ইমিগ্রেশন বিষয়ে যারা বিভিন্ন সময় চর্চা করে থাকেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের সুপরিচিত একজন মিডিয়া ব্যক্তিত্ব, যিনি লন্ডনিয়াম সলিসিটরের একজন ডাইরেক্টর মোহাম্মদ নুরুল গাফফার। একই সাথে তিনি SBBS এর বর্তমান প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম ভাই। আকরাম ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে আলোচনা করব আসলে রিসেন্ট যে প্রপোজড এবং যে চেঞ্জগুলো অলরেডি হয়েছে ইমিগ্রেশন আইনে, সেগুলো নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের দর্শক শ্রোতারা ইমিগ্রেশন নিয়ে বেশি আগ্রহী হবেন হয়তোবা, যদিও আমাদের মেন প্র্যাকটিস এরিয়া কমার্শিয়াল লিজ এবং লিটিগেশন, ওই সমস্ত বিষয়ে যদি আমরা কথা বলতে চাই কথা বলতে পারবো। কিন্তু শুরুটা আমরা করব যে ইমিগ্রেশন আইনের বড় একটা পরিবর্তনের প্রপোজাল আছে, আর সেটা হচ্ছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2026। এটা 30 জুনে বর্তমান প্রাইম মিনিস্টার আসার আগেই কারেন্ট যে হোম সেক্রেটারি উনি প্রপোজ করেছেন। এটা একটা মেজর আসলে পরিবর্তন নিয়ে আসবে যদি পাশ হয়ে যায়। এখনও এখানে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, বাট যেহেতু ক্ষমতাসীন পার্টি এটাকে প্রপোজাল দিয়েছে এবং এই কারেন্ট প্রাইম মিনিস্টার আসার পরেও এটার প্রতি সমর্থন জানিয়েছে, সুতরাং ধারণা করা যায় যে এটা পাশ হয়ে যাবে এবং হয়তো আইনে পরিবর্তন হবে। তার সাথে সাথে আমরা হয়তো রিসেন্ট অনেক অনলাইন যারা অনুষ্ঠান করেন তারাও বলেছেন যে কিছু 9 জুলাইতে প্রপোজ হয়ে 3 অগাস্টে কিছু পরিবর্তন কার্যকর হয়েছে, সেটা নিয়েও আমরা আলাপ করতে পারি। আরেকটা বিষয় আমি আলাপ করতে চাই যে কিছু রিসেন্ট কেস ল আছে যেটা এই আইনকে ইন্টারপ্রেট করে অনেকগুলো বিষয়ে। কারণ আমরা জানেন কমন ল সিস্টেম এবং ব্রিটিশ সিস্টেমে কোর্টের ডিসিশন একটা আইন তৈরির একটা বড় সোর্স, এবং এই যে পার্লামেন্টের আইনগুলো বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন হয়ে অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হয়ে যায় থ্রু কোর্ট ডিসিশন। সো এরকম কিছু ইম্পর্ট্যান্ট বিষয়ে লাইক যে কারো 3C লিভ কন্টিনিউ হচ্ছে কিনা, একটা ডিসিশন সার্ভে যে লেটার সার্ভ হয়েছে কিনা, তার কাছে পাঠানো হয়েছে কিনা, এবং ধরেন ভিজিট ভিসায় কীভাবে ফ্রডের এলিগেশন হলে ট্যাকল করা যায়, এরকম 3-4টা রিসেন্ট যে কোর্ট ডিসিশন নিয়ে আমরা প্রেসিডেন্ট নিয়ে কথা বলতে পারি। ফ্যান্টাস্টিক। প্রথমেই আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2026 যেটি আপনি প্রথমেই বলেছিলেন, সেই বিষয়ে আসলে যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন, আসলে এই আইনটা কি পরিবর্তন আসতে যাচ্ছে। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. এটা আসলে ব্যাপক একটা পরিবর্তন। যেমনটি বলেছি, প্রথম বলতে হবে যে আমাদের ইমিগ্রেশন সিস্টেম বা লিগ্যাল ইউকে জুডিশিয়ারির একটা বিউটি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কোর্ট এবং জাজেস, এবং এর কোর্ট অ্যান্ড পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে এর আইনজীবীরা, লয়াররা। এবং হোম অফিস করতে কেউ যদি রিফিউজড হয় এবং যে কোনো গভর্নমেন্ট এজেন্সি বা অথরিটির দ্বারা কেউ যদি অন্যায়ের শিকার হয়, তাহলে পরে বিচার প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। এবং ইমিগ্রেন্ট যারা আছে ইমিগ্রেশন ডিসিশনের ক্ষেত্রে ফার্স্ট কোর্ট সেটা হচ্ছে যে ইমিগ্রেশন ট্রাইব্যুনাল, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম চেম্বার। তো নতুন যে আইনটা প্রপোজ করা হয়েছে সেখানে এই কোর্টটা সম্পূর্ণভাবে অ্যাবলিশ করার কথা বলেছে, বিলুপ্ত করে ওটা একটা ইমিগ্রেশন আপিল অথরিটি নামে একটা অথরিটি এটাকে রিপ্লেস করবে। আচ্ছা, তার মানে হচ্ছে জাজেস যে ইন্ডিপেন্ডেন্ট আছে এখন সেটা থাকবে না। এই যে ইমিগ্রেশন আপিল অথরিটির যে সদস্য যারা হবেন
তারা দ্রুত আসলে যে আইনগুলো আছে, এই যে তাদের একটা পারসেপশন যে ট্রাইব্যুনালে গিয়ে মামলাগুলো দেরি হয়, হিয়ারিংয়ে দেরি হয়, এটাতে ইমিগ্রেন্টরা বেনিফিট পায়। সো এটাকে তারা বন্ধ করতে চায় এবং এটাকে দ্রুত করে দেখা গেছে যে প্রপোজাল আসছে, মানে মেজর কোনো ইস্যু না থাকলে তারা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যেমনটি আছে, যদিও সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ বলবে না, এটাকে আপিল অথরিটি রিভিউই বলবে, সেটাকে এরকমভাবে খুব দ্রুততার সাথে যে রিফিউজালগুলো আসবে এটার এগেনস্টে ওরা একটা ডিসিশন দিয়ে দেবে। এবং এই ডিসিশনটার একটা প্রফেশনাল মেম্বার থাকবেন যার লিগ্যাল কোয়ালিফিকেশন থাকবে, আর অন্য মেম্বাররা লিগ্যাল কোয়ালিফিকেশন না থাকলেও চলবে। সুতরাং এটা লিগ্যাল ইস্যুতে ওনারা ডিসিশন নেবে, কিন্তু এই লিগ্যাল কোয়ালিফিকেশন ছাড়াই হোম অফিস কর্তৃক বা সেক্রেটারি অফ স্টেট কর্তৃক অ্যাপয়েন্টকৃত কিছু মানুষ এই ডিসিশনগুলো নেবে। এটা একটা ভয়ঙ্কর একটা দুঃসংবাদ বলতে হবে ইমিগ্রেন্টদের জন্য, কারণ তাদের উপরে যে টাইম প্রেশারটা থাকবে দ্রুত ডিসিশন দিয়ে দেওয়ার জন্য, এবং যথাযথ যে অপরচুনিটিটা ইন ডেপথ লিগ্যাল যে পর্যালোচনার একটা সুযোগ ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে এখন আছে, সেটা থেকে আমরা আশঙ্কা করি এটা বিচার প্রার্থীরা বঞ্চিত হবে, এবং এটার এগেনস্টে সরাসরি আপার ট্রাইব্যুনালে যাওয়া যাবে, এবং এটা একটা অন্যতম একটা ফিচার। সো এটা যদি হয় তাহলে পরে এই এক দ্রুত হয়ে যাবে, দুই ডিসিশনগুলো দ্রুত হবে, দুই নম্বর হচ্ছে যে আমি শুরুতেই বলেছি এতে করে আইনের যে প্রোটেকশনটা প্রপারলি না পাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে, এবং তিন হচ্ছে এটা একটা বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা ক্রিয়েট করবে, যেটা এক্সিস্টিং ব্রিটিশ আইনের সাথে সাংঘর্ষিক আমি বলবো। সেটা হচ্ছে এটা একটা নিজে যারা ডিসিশন দিচ্ছে হোম অফিস তারাই আবার বিচার করছে, হ্যাঁ, এটা একটা ন্যাচারাল জাস্টিসের এগেনস্ট, এবং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা চলে আসবে। তো আমি আশা করি এটা যদি হয় তাহলে ওটা লিগালি এটা চ্যালেঞ্জ হতে পারে, যদিও সম্পূর্ণভাবে আইনটা চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এটার ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মানে এখানে অনেকগুলো বেগ ওয়ার্ড ইউজ করা হয়েছে পুরো আইনটাতে, যদিও আমাদের এই প্রোগ্রামের আলোকে এটা পুরো আইনটাতে অক্ষরে অক্ষরে যাওয়া সময় নেই, কিন্তু এটা কি আপনার অ্যাসাইলাম এন্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2026? জি, মানে এখানে হচ্ছে কি যে ওই যে যারা জাজমেন্ট করতে পারবে এরকম একটা পুরা যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যে কোর্টটা ওটাই অ্যাবলিশ হয়ে যাবে, এটা বিলুপ্ত হয়ে ওই জায়গায় একটা মানে আপিল অথরিটি এই কাজটা করবে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল। যেটা এটা তো সবার জন্য সমান, মনে করেন বিচার প্রার্থী কেউ কখনো মানে ভালো হইতে পারে আবার খারাপ হইতে পারে, কিন্তু যখন আপনি যিনি ডিসিশন বানাচ্ছেন রিফিউজাল ডিসিশন দিচ্ছে কে, এই ট্রাইব্যুনালে আমরা কারা যায় যারা এই যে হোম অফিসে রিফিউজ করে, বা যারা এর দ্বারা অ্যাগ্রিভড হন এই ইমিগ্রেন্ট, উনি তো যাচ্ছেন, তাহলে ডিসিশনটা বানাচ্ছে হোম অফিস, আবার যে হোম অফিসের অ্যাপয়েন্টেড ব্যক্তিরাই এটা ডিসিশন করবে, বিচার করবে, তাহলে সেটা তো আমরা আশঙ্কা করতে পারি যে বিচার প্রার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন। এটা একটা প্রপোজাল। আরও কিছু প্রপোজাল আছে এখানে, হচ্ছে যে এর মাঝে হোল স্কুপটায় লিবার্টি যে আর্টিকেল 8 বলে, যেটার উপরে আমাদের স্পেশালি ইলিগেল যারা এন্ট্রি করে নৌকা নিয়ে আসছে, অথবা অনেকে ওভারস্টেয়ার হয়ে যাচ্ছে, তাহলে পরে এদেশে দীর্ঘদিন থাকার পরে এদেশের কানেকশন দেখায়া তা ওনারা অ্যাপ্লিকেশন করে, একটা পেজ তৈরি হয়। হ্যাঁ, তারপরে এই যেমন ধরেন আরও একটা রোড আছে যে বাচ্চাদের দেশে জন্ম হলে ওনারা যদি 7 বছর পর্যন্ত থাকে, এটা কোয়ালিফাইড চাইল্ড বলে, এটা অ্যাপেন্ডিক্স FMA এটা আছে। সো এটার ভিত্তিতে আর্টিকেল 8 অ্যাট্রাক্ট করে, এবং কোন শপে কি ডিলস চলছে এখন আর খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই। ইউকে বাংলা মার্কেটপ্লেসের UBM ডিলস পেজে এক জায়গাতেই পাচ্ছেন সব জনপ্রিয় শপের দারুণ সব অফার। সবই পেতে এখনই যুক্ত হন ইউকে বাংলা মার্কেটপ্লেসে। ভিজিট করুন www.ukbanglamarketplace.com এবং আজই সাইন আপ করুন। এর ভিত্তিতে একটা অ্যাপ্লিকেশন করা যায় এবং ডিসক্রিশনারি লিভ গ্রান্ট হয়। কিন্তু এই লয়ের যে প্রপোজালটা আছে
এতে করে এই দীর্ঘদিন ধরে ইলিগালি থেকে কাজ করা বা এই যে বাচ্চা এখানে বড় হওয়া, এগুলা ক্ষেত্রে বলছে যে, এবং আরও অনেকগুলো বিষয় আছে যেগুলা এখন খুব পপুলারলি বা ন্যায়তই ইমিগ্রেন্টরা এই আর্টিকেল 8 কে অ্যাট্রাক্ট করার জন্য হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেন, হিউম্যান রাইটসের গ্রাউন্ড হিসাবে ব্যবহার করেন। কিন্তু এই ল বলছে এগুলা এই হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের জন্য যথাযথ গ্রাউন্ড হিসেবে বিবেচিত হবে না, আর্টিকেল 8 অ্যাট্রাক্ট করবে না। আর্টিকেল 8টা তো হচ্ছে হিউম্যান রাইটস আর্টিকেল 8 অফ দি ইউরোপিয়ান কনভেনশন, হ্যাঁ, প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ। হ্যাঁ, প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ যদি বেসিস যেটা এখন ধারণা, সেটা ধারণাটাই পাল্টে দিবে আসলে। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে আর একটু আমার যারা ভিউয়ার আছেন তাদের জন্য বলি যে অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট যে 2026 যদি বাস্তবায়ন হয়, তাহলে এই যে 7 বছর হলে সন্তানদের মাধ্যমে যে একটা ডিসক্রিশনারি একটা সুযোগ থাকতো, সেটা থাকবে না। এটা যদি হুবহু এখন যেভাবে প্রপোজালটা আছে সেভাবে পাশ হলে এটা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং এটা আছে। কবে নাগাদ এখন পার্লামেন্টে এটা আছে প্রসেসিং এ, এটা বোধহয় 3rd রিডিং বা 4th রিডিং এ আছে, তো হয়তো ম্যাটার অফ মান্থস এটা পাস হয়ে যেতে পারে। আরও কিছু ধরেন চেঞ্জেস আছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যাসাইলাম সিস্টেমে। ইমিগ্রেশন তো গেল, হিউম্যান রাইটসকে এফেক্ট করবে, ওভার স্টেইং যারা আছে তাদের লিগ্যাল হওয়াটা পথ অনেক কঠিন হয়ে যাবে। তেমনিভাবে যে এখন অ্যাসাইলাম ক্লেম করাটাও অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এবং 3rd of আগস্টে তো অ্যাসাইলাম নিয়েও একটা পরিবর্তন এসেছে। অ্যাসাইলামের পরিবর্তন এসেছে, কিন্তু আরও পরিবর্তন আসবে এই জন্য যে এই পরিবর্তন হলে আপনি পার্মানেন্ট কোনো লিভ তারা দিবে না। ডিপেন্ডেন্ট এখন ধরেন যে ইনডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন, যদি তারা 3rd মার্চের আগে যারা অ্যাসাইলাম রেজিস্ট্রেশন করেছেন তারা 5 বছরে এখন সেটেলমেন্ট পাবে, এটা নিশ্চিত। আর যদি পরে যারা করছেন তারা 2.5 বছর করে করে ভিসা দিচ্ছে, এবং ওদেরও একটা সেটেলমেন্টের স্কোপ এখনো আছে। কিন্তু এই প্রপোজড আইনে যেটা বলছে, সে অ্যাসাইলাম যারা পাবে তারা কমপ্লিটলি বলছে না যে প্রোটেকশনটা বন্ধ করে দেবে, কিন্তু প্রোটেকশনের জায়গাটাকে তারা অনেক ন্যারো করে ফেলতেছে, সংকীর্ণ করে দিয়ে তারা বলছে যাদের জেনুইন প্রোটেকশন দরকার তাদেরকে আমরা প্রোটেকশন দিব, কিন্তু তারা টাইম টু টাইম রিভিউ করব। যদি তাদের যে কারণে তাদের প্রোটেকশন দরকার, যেখানে বিপদ ওনারা মনে করছেন, এটা যদি রিভিউ করে দেখা যায় যে এটা নাই, তাহলে এই প্রোটেকশন তারা ক্যান্সেল করে দেবেন। তার মানে পার্মানেন্ট কোনো সেটেলমেন্টের রাস্তা এখানে আর খোলা থাকবে না। 2, যে এখন তো রিফিউজি এবং হচ্ছে প্রোটেক্টর, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, 2টা ক্যাটাগরিতে আছে। ওই ক্যাটাগরিটাকে তারা করে ফেলবে, এক করে ফেলবে, এবং হচ্ছে এই সেপারেট প্রোটেকশনের জায়গাটা থাকবে না। এটা একটু লিগ্যাল টার্ম, এই জন্য আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারা আছেন যখন কার্যকরী হয় তখন যদি একজন কোয়ালিফাইড সলিসিটরের কাছে যান, এটা ওনারা ব্যাখ্যা করবেন। দ্বিতীয় হচ্ছে যারা অনেকেই অ্যাসাইলাম যারা প্রার্থী ক্লেম করেন, ওনারা বিভিন্ন বেনিফিট পান, লাইক নার্স সাপোর্ট বা বিভিন্ন আর্থিক সহায়তা পান, তারপরে আবাসন পান, ঘর পান। সো এই আইন হলে ওনারা বলছে যে এটা তাদের এই বেনিফিটটাকেও তারা রিভিউ করবেন। দেন অ্যাসাইলাম হতে পারে, অ্যাসাইলাম থেকে যদি কেউ সেটেল হয়ে যাওয়ার পরেও যে দেখা যাচ্ছে তাদের যদি আয় ইনকাম বেড়ে যায়, তাহলে যে বেনিফিটটা তারা আগে পেয়েছেন ওটা তারা রিকভার করে নেবে। মানে এটা এই একই আইনের আন্ডারে। তারপর আরো কিছু বিষয় আছে, যে মডার্ন স্লেভারির যে ডেফিনিশন, ওটার কিছু চেঞ্জেস আছে, ওটা হয়তো আমাদের কমিউনিটির মানুষের জন্য খুব বেশি কমন না। মানে মডার্ন স্লেভারির আইন যেটা আছে ওইটাখানে কি চেঞ্জেস আছে? যে এখানে হচ্ছে আপনার আমি যদি দেখি, যেমন স্লেভারি ফ্রেমওয়ার্কটা ইনক্লুডিং নিউ ল এনফোর্সমেন্ট পাওয়ার দেওয়া হবে, সব আইডেন্টিফিকেশন অ্যারেঞ্জমেন্ট সেটা এনফোর্সমেন্ট করা হবে। সো ওভারঅল একটা বিষয় এখানে আসলে দীর্ঘ আলোচনার দাবি রাখে, যেমন যে এই ফার্স্ট এড ট্রাইব্যুনাল অ্যাবলিশ করা, বা এই যে আর্টিকেল 8 অ্যাট্রাক্ট করার যে গ্রাউন্ডগুলো সেটাকে ন্যারো করে ফেলা, বা অ্যাসাইলাম সিস্টেমটাকে যে পরিবর্তন করা, এসব
সবই হচ্ছে লিগ্যাল রোডে না, যারা ওভারস্টেয়ার হবে বা ইলিগাল রোডে আসবে ওই রাস্তাটা মোটামুটি তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এবং অনেকটাই নেড়ু করে ফেলবে আর কি এই আইনটা পাশ হলে। ওকে, গুড। আমরা আসলে শুনছিলাম আমাদের আজকের অতিথি খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আমরা কথা বলছি, এবং যে আপডেটটি আসলে আমাদের কমিউনিটির, বিশেষ করে শুধু আমাদের কমিউনিটি বলবো না, এশিয়ান কমিউনিটি বা আফ্রিকান কমিউনিটি বা বিএমই কমিউনিটির অনেক যারা ইমিগ্রেন্ট কমিউনিটি আছে তাদের জন্য এই আপডেটগুলো খুবই প্রয়োজনীয়, এবং আমরা আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। গফফর ভাই, আপনি কি মনে করেন যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো আসতেছে, এতে মানে এটা কি রাজনৈতিক কোনো কারণে এরকম কিছু হচ্ছে, নাকি আপনার কি মনে হয়? মানে ইমিগ্রেশন সাবজেক্টটাই হচ্ছে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইমিগ্রেশন একটা হট টপিক রাজনীতিতে, এবং আনফর্চুনেটলি যে রাইট উইং এক্সট্রিমিস্ট ওটা পলিটিক্যালি উত্থান হচ্ছে, এবং ডানপন্থার এই উত্থানের ফলে দেশে দেশে যারা সরকার আছে তাদের পলিটিক্যাল ট্যাকেলের জন্য এটাকে তাদের মেইন ইস্যুটাই হচ্ছে এটা এনএসসি যে জায়গা নাই, দায়ীকে ইমিগ্রেন্ট। তারা স্কুলে পড়াশোনা করে না, তার দায়ীকে ইমিগ্রেন্ট। সব কিছুর একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে তারা, এবং এটার মাধ্যমে একটা সেকশন যারা আসলে সোসাইটি থেকে যে সুবিধাগুলো পাওয়ার কথা সেটা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের এই গ্রিভেন্সটাকে কাজে লাগাইয়ে পলিটিক্যালি গেইন করার চেষ্টা করে। সো সরকারগুলো কি করছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য তারাও ওই কি রাস্তায় হাঁটা শুরু করছে ওটা। সুতরাং ধরেন আমি যদি বলি যে রিফর্মের মেইন ইস্যু হচ্ছে ইমিগ্রেশন, তাহলে রিফর্মের যে একটা সার্চ হচ্ছে অনেক বেশি তারা সাপোর্ট পেয়ে গেছে। সেই সাপোর্টটাকে ট্যাকল করার জন্য যে গভর্নমেন্ট, লেবার গভর্নমেন্ট বা কনজারভেটিভ গভর্নমেন্ট তারাও চেষ্টা করবে ইমিগ্রেশন কন্ট্রোলটাকে দেওয়ার জন্য। এবং এই শাবানা মাহমুদ এখন বলতে উনি তো নেট জিরো, যেটা যে ইমিগ্রেশন একদম জিরোতে নামে আনা, এবং এটা তো তারা চিন্তা করছে যে একটা নেগেটিভে চলে যেতে পারে, সেরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আর বাট তারা হয়তো বা সামগ্রিক বিষয়টা কে আসলে এই সিস্টেম ফেলিওর জন্য, তাদের ইনস্টিটিউশনাল ফেলিওরের জন্য দায়ী, সেটাতে কনসেন্ট্রেট না করে, রুট কজটাকে বের করার চেষ্টা না করে এটাকে একটা ভিকটিম কার্ড, একটা উপসর্গ ধরে তারা পলিটিক্যাল কার্ড হিসেবে ইমিগ্রেশনকে ইউজ করছে। হোয়ারাস ইমিগ্রেন্ট ছাড়া এই ওয়েস্টার্ন সোসাইটি আসলে অপারেট করতে পারবে না, ফাংশনাল হবে না। এইটা তারা ইগনোর করছে। তাদের হয়তো বা ফিউচারে এই ভার্সটা, এই যে এই ক্রেজটা ইমিগ্রেশনের, এটা চলে গেলে তারা আবার রিয়েলাইজ করবে। এবং এটা আমি মনে করি আগেও হয়েছে, এটা স্কুইজ করতে করতে তাদের এমন হয়েছে যে তাদের ইনস্টিটিউশনগুলো কাজ করবে না। এনএইচএস, হসপিটালিটি ইন্ডাস্ট্রি এবং ইমিগ্রেন্টরা যে পরিমাণে ইকোনমিতে কন্ট্রিবিউট করে, কেয়ার সেক্টর, এই কাজগুলো তো তারা তো লোকাল বা তাদের কালারের পিপল, তারা এটাতে আসে না। এবং এইগুলা মোস্টলি ইমিগ্রেন্ট ডিপেন্ডেন্ট। তো এটাতে হিউজলি ইম্প্যাক্ট পড়বে, এটা স্থবির হয়ে যেতে পারে। সুতরাং তাদেরকে এটাতে ফিরে যাওয়া ছাড়া একটা লিগ্যাল এবং বৈধ উপায়ে এই সমস্ত ইমিগ্রেন্ট প্রসেসটাকে নিয়ে আসা ছাড়া কোনো উপায় থাকবে না। বাট মেইন ফোকাস এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে যে ইলিগালি যাতে এখানে কেউ ঢুকতে না পারে, এবং ইলিগাল ঢুকে বা থেকে যাতে স্ট্যাটাস না পেতে পারে, সেটাকে তারা বন্ধ করতে চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে যারা ইলিগাল আছে তারা তো আসলে জিপি বা এনএইচএস এর সাপোর্টও পায় না, বা তারা অন্য যে বেনিফিট সিস্টেম যেটার জন্য ইমিগ্রেন্টদের দায়ী করা হয় সেটাও তো তারা নিতে পারে না। সুতরাং ইলিগাল ইমিগ্রেশন বন্ধ হয়ে গেলেই তাদের সিস্টেমটা ফুললি অপারেটিভ হয়ে যাবে, সেই আশা করাটা আমি মনে করি এটা হিসাবের গন্ডগোল আছে, এটা তাদের এটা সঠিক মনে হয় না। আপনি একবারে রাইট বলছেন। আমি শুরুতেই আপনার সাথে যখন কথা বলছিলাম তখন আপনি ভিজিট ফ্রড নিয়ে একটা বিষয় বলতে চাচ্ছিলেন, সেটা আসলে কি? আরেকটা বিষয় আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, এটা তো একটা আপডেট হচ্ছে আমাদের এই ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2026 যেটা প্রপোজড। আমি আর একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চেয়েছি, সেটা হচ্ছে কিছু কেস ল। হ্যাঁ, তো আমি যদি আমার স্ক্রিপ্টটা নেই, এখানে কেস লয়ের কথা হচ্ছে আমার ইমিগ্রেশন এবং যে কোনো লই ইউকেতে কোর্টের ইন্টারপ্রিটেশন একটা বড় সোর্স অফ ল।
এইখানে আমি কয়েকটা কেস ল নিয়ে কথা বলবো, জাজমেন্ট নিয়ে কথা বলবো। এর মাঝে ফার্স্টে আমি কথা বলছি যে কোর ভার্সেস এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার, হ্যাঁ, নিউ দিল্লি। এটা একটা বেসিক ভিসার অ্যাপ্লিকেশন ছিল। এই যে মিস কোর বেসিক ভিসা অ্যাপ্লিকেশন করেছেন, তার এই বেসিক ভিসাটা একটা ফলস রিপ্রেজেন্টেশনের অভিযোগে রিফিউজ হয়েছে। এটা ডিসেম্বর 2026-এ, এটা জানুয়ারি 2026-এ এসেছে এই ফেয়ারনেস পয়েন্ট অ্যালিগেশন অফ ডিসেপশন এই হেডিংয়ে এই জাজমেন্টটা। সো উনি যে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, সেটাতে ওনারা হোম অফিস এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার বলছে এটা ফলস বা ফলস এন্ট্রি আছে, এই জন্য রিফিউজ করেছে। তো এই মিস কৌর এটা আপিল করেছেন। আপিলে ওনার আর্গুমেন্ট ছিল যে ফেয়ারনেস পয়েন্টে যে ডিসেপশনের কোনো অ্যালিগেশন আসলে এটা হায়ার স্ট্যান্ডার্ড হতে হবে এবং এটা মাইন্ডেড লেটার একটা দিতে হবে, যে অ্যাপ্লিক্যান্টকে বলতে হবে যে তোমার এই পয়েন্ট আছে, এটাতে তোমার বক্তব্য কি। এই সুযোগ না দিয়ে তাকে রিফিউজ করা যাবে না, এবং এই জন্য এটাকে মাইন্ডেড লেটার বলে, যে তাকে একটা লেটার দিতে হবে, তুমি যদি এই পয়েন্টটা ক্লিয়ার না করো তাহলে আমরা কি এটা তোমার এই অ্যাপ্লিকেশন রিফিউজ করার জন্য চিন্তা করছি বা মাইন্ডেড হচ্ছি। তো এই সুযোগটা তাদের দেওয়া উচিত, যেহেতু ডিসেপশন বা ফলস রিপ্রেজেন্টেশন একটা বড় অভিযোগ। এইটা যদি না দেওয়া হয় তাহলে পরে ফেয়ার হবে না। সুতরাং এই সুযোগটা যার এই অ্যাপ্লিকেশন ক্ষেত্রে দিতে হবে। সো এটার ক্ষেত্রে আমাদের তাহলে কি করা উচিত, যে যদিও সে যে এই কোর এটা কেসটা হেরেছিল, এই জন্য হেরেছিল যে সে আগেও যে ভিসা অ্যাপ্লিকেশন করেছে এবং সেই সমান অভিযোগে আগেরটাও রিফিউজ হয়েছে। তো আমাদের কমিউনিটিতেও দেখা যায় যে ভিসা অ্যাপ্লিকেশন করে অনেকেই সহজ সমাধান হিসেবে আবার অ্যাপ্লিকেশন করেন। তো এই কেসের ক্ষেত্রে আমরা যেটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে যে আগের রিফিউজালে কোনো যদি অভিযোগ থেকে থাকে, পরবর্তী রিফিউজালে সেটাকে আপনাকে সলভ করে দিতে হবে। এটার এগেনস্টে আপনার বক্তব্যটা কি, এখন যে কেন সেটা সঠিক না, এটার এভিডেন্সটা সাবমিট করতে হবে। তো আপনি যদি না করে থাকেন তাহলে বলা যাবে না যে আমাকে কেন নোটিশ দেওয়া হলো না, জানানো হলো না, কেন আমি রিপ্লাই দেওয়া, বিকজ আপনি তো অলরেডি ইনফর্মড বাই দ্য অথরিটি। হ্যাঁ, যে আগের রিফিউজালের মধ্যে এটা উল্লেখ ছিল, সুতরাং আপনার এটা নোটিশ হিসেবে গণ্য হবে। আর যারা আগে রিফিউজাল পায় নাই, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই কারণ দর্শানোর নোটিশটা দিতে হবে। না দিলে পরে তারা ভুল করবে এবং এটা কোর্টে গেলে উনি জিতে যাবেন। সুতরাং যারা হ্যান্ডেল করবেন ওনারা একটু কেয়ারফুলি এটা দেখা উচিত যে এটা এভিডেন্সটা কতটাখানি সত্য এবং এটার এগেনস্টে ফ্রডস বা ডিনায়ালের কোনো সুযোগ আছে কিনা। যে তারা ভেরিফিকেশন যেটা করেছে, ভেরিফিকেশনের জন্য ডিসক্লোজার চাইতে পারে। যখনই কেউ এই মাইন্ডেড লেটার পাবে, এক্সপ্লেনেশনের চাবে, তখন তাদেরকে চাওয়া উচিত যে তোমরা যে কোন বেসিসে এই ক্লেমটা করছো এবং তোমরা কি ভেরিফিকেশন করছো কিনা, সেটার কোনো প্রমাণ থাকলে আমাদেরকে দাও এবং এই প্রমাণটা নিয়ে দেন এটার এগেনস্টে রিবাটাল যেটা আছে সেটা সাবমিট করা উচিত। সো এইভাবে মনে করি যে রিফিউজাল বা ডিসেপশনের যে অভিযোগগুলো অনেক ক্ষেত্রে অনেকেরই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য করে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোম অফিস সাফিসিয়েন্টলি প্রিপেয়ার্ড না, ভেরিফিকেশন প্রপারলি না করেও তারা এই রিফিউজালগুলো করে। এই জন্য যে আপনার এই ভালো কেস প্রিপারেশনটা দরকার এবং এই কোনো সায় যাতে না হয় হোম অফিসকে লিখতে যে তোমাদের কি গ্রাউন্ড আছে এবং ডিসক্লোজার চাওয়া, সেই ডিসক্লোজারটা চাওয়া উচিত। থ্যাংক ইউ। জাস্ট ছোট্ট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমাদের এখানে অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন প্রোগ্রামের জন্য অনেক শিল্পীরা আসেন, তো ওনারা আসলে কোন ক্রাইটেরিয়াতে আসেন এবং এক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ আছে কিনা বা থাকলে কি কোনো অপরাধের শিকার করা যাবে কিনা? অনেক শিল্পীরা অনেকেই ভিজিট বিষয়ে আসেন, অনেকেই হচ্ছে শর্ট আগে যেটা Tier 5 ছিল স্কিল ওয়ার্কার, এখন শর্ট টার্ম স্কিল ওয়ার্কার এই ক্যাটাগরিতে আসেন। এখন এটা আছে চলমান। হ্যাঁ, ওনারা তো আসলে আসছেন ভিজিটের জন্য না, পারপাস যদি হয় যে উনি একটা তো সর্ট অফ পারফর্ম করবেন, এখান থেকে ইনকাম করবেন, সুতরাং ওটা টোটাল কমপ্লিটলি ভিজিট না, ওটা ওই স্কিল শর্ট টার্ম স্কিল ওয়ার্কার ওই ক্যাটাগরিতে পড়বে। কিন্তু
ওনাদের ক্ষেত্রেও তার প্রপার কন্ট্রাক্ট এবং এঙ্গেজমেন্ট লেটার এগুলো সব দেওয়া উচিত। এবং অ্যাবিউজের সুযোগ তো সবখানেই আসলে আছে। এখন ডিপেন্ড করছে যে যাকে শিল্পী বলা হচ্ছে উনি আসলে শিল্পী কিনা, ওনার ট্র্যাক রেকর্ড কি, এবং যারা পারফর্মার আনছেন তারাও অথেন্টিক আসলে অর্গানাইজার বা কিনা, হোস্ট কিনা। থ্যাংক ইউ। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এটা একটা বিগ একটা চ্যাপ্টার, বাট আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আশা করছি আমাদের দর্শক আপনারা যারা দেখেছেন আজকের লিগ্যাল ম্যাটার্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যে অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2026 প্রপোজ, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে মানে খুবই খারাপ একটা বিষয় হবে যে যারা ডিসক্রিশনারি লিভ, সন্তানদের মাধ্যমে ডিসক্রিশনারি লিভের একটা সুযোগ থাকতো, সেইটা থেকে আমার মনে হয় সেটা একটু কঠিন হয়ে যাবে। আর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তো আছেই। সো আমরা আশা করছি যে আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বললাম ভালো জিনিসগুলোই হোক আর খারাপ জিনিসগুলো না হোক, সেই আশাবাদ আমরা ব্যক্ত রাখছি। আর আপনাকে ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমাদের সাথে জয়েন করার জন্য। ছোট্ট করে যদি আপনার কোনো মতামত থাকে। অনেক ইমিগ্রেন্ট যেহেতু ভালনারেবল, এটা একটা সেক্টর, ওনারা বিভিন্ন প্রতারণার শিকার হন। দেখা যায় যে যারা অ্যাডভাইস নিচ্ছে ওনাদের কাছ থেকে এই ভালনারেবিলিটির সুযোগে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট করতেছে, ভুল অ্যাডভাইস দিচ্ছে, সেখান থেকে যাতে তারা সচেতন থাকেন এবং এই নিজেদেরকে সর্বোচ্চ কেসটা ওনারা সাবমিট করতে পারেন। থ্যাংক ইউ আপনাকে এই বিষয়ে ডিসক্লেমার দেওয়ার জন্য। আমার বিশ্বাস আমাদের কমিউনিটির মানুষ এখন অনেক সচেতন। গত 15-20 বছর ধরে টেলিভিশনের মাধ্যমে আসলে আপনারা সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন। আশা করছি আমাদের কমিউনিটি মনে ওয়ান অফ দি ভেরি একটা লাকি বলবো যে টেলিভিশনের মাধ্যমে এই বিষয়গুলো তারা জানতে পারছে, যেটা নাকি অন্যান্য কমিউনিটির জন্য চিন্তা করা আসলে অনেক কঠিন। এরপরও আপনাদের প্রতি আমাদের সবসময় সাপোর্ট থাকবে। আর অবভিয়াসলি আপনারাও নিজেরা দেখে শুনে বুঝে আপনারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন, সেটা আমাদের প্রত্যাশা থাকলো আপনাদের প্রতি। আর আজকের এই প্রোগ্রামটি আপনারা বিভিন্নভাবে পার্ট করেও আপনারা দেখবেন, ফুল প্রোগ্রামটাও দেখবেন ইউকে বাংলা লাইভ নিউজ ফেসবুক পেজে এবং ইউবিএল টিভির ইউটিউব চ্যানেলে। সো আশা করছি আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা।